ছয় দফা দাবি আর কুমিল্লায় আন্দোলন চলাকালে হামলার প্রতিবাদে কাফন মিছিল করল রাজধানীর কারিগরি শিক্ষার্থীরা। জুমার নামাজের পর নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে তারা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারা সরকারকে দ্রুত দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানান, নতুবা কঠোর কর্মসূচির ইঙ্গিত দেয় শিক্ষার্থীরা। ছয় দফা দাবি আদায় আর কুমিল্লায় আন্দোলন চলাকালে হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের এই কফিন মিছিল। জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। 7 রাস্তা প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভেতরের শহীদ মিনারে যা শেষ হয়। এ সময় স্লোগানে আর বৈঠকে বসবে না বলে জানান শিক্ষার্থীরা। অভিযোগ, বারবার আশ্বাস দিয়েও তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। জানান, শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা আশাবাদী ছিলাম শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি উপস্থিত থাকতেন, তিনি ছাত্রদের প্রতি আন্তরিক হতেন, আমাদের দফা দাবিগুলো নিয়ে কাজ শুরু করা যেত। কিন্তু গত আলোচনায়ও রাজপথে যেমন আশ্বাস দেওয়া হয় তেমনই আশ্বাস দেওয়া হয়, আমরা এগুলো নিয়ে আলোচনা করে দেখব। জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা। তাতেও যদি সরকারের মন না গলে তাহলে আবারও রাস্তা, রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়। আজকের এই কর্মসূচি যেন জনদুর্ভোগ না হয় এবং সকল পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কিন্তু আমাদের এই কর্মসূচি করেছি। পরবর্তী কর্মসূচিগুলো আমরা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেইভাবেই যাব। তবে সরকারের কাছে প্রশ্ন, সরকার কি জনদুর্ভোগ চায় কিনা? সরকার কর্তৃপক্ষকে বলছি, আমাদের দাবি দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে দিন, আমরা রাজপথ ছেড়ে দিব। কুমিল্লার ভাইদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করুন। দ্রুততম সময়ের মধ্যে সরকারের প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। একই দাবিতে সারা দেশে কাফন মিছিল করেছে আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে কাফন মিছিল বের করে পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। দাবি জানায়, অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবি জানান তারা। এই আন্দোলন একের পর এক ভিন্ন ভিন্ন কর্মসূচি আসবে। আজকে আমাদের এই কাফনের কাপড় প্রতীকী মাথায় নিয়ে কর্মসূচি, আগামীকাল হয়তো অন্য একটি কর্মসূচি আসবে। আপনারা আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন না করলে আমরা রাজপথ থেকে উঠবো না। আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে এই রাজপথে অবস্থান করব। বন্দরনগরীর নাসিরাবাদ এলাকায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কাফন মিছিল বের করে শিক্ষার্থীরা, যা শেষ হয় পলিটেকনিক মোড়ে। আন্দোলনরতরা জানান, বৃহস্পতিবার রাজধানীতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে কোনো দৃশ্যমান সমাধান পাননি তারা। আমাদের প্রথম দাবি হচ্ছে এই অবৈধভাবে যে 30% কোটার ভিত্তিতে যে নিয়োগ প্রত্যাহার করতে হবে। প্রাইমারি স্কুলে যায়, তারা কি আমাকে টিচার হিসেবে মানবে? এখন তারা চ্যানেল থেকে আসছে শুধুমাত্র আমাদের ল্যাব দেখাশোনা করার জন্য। তারা সে ল্যাব দেখাশোনা করবে, তারা কেন আমাদের টিচার হতে যাবে? কাফনের কাপড় বেঁধে মিছিল হয়েছে কুমিল্লাতেও। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল সহ 6 দফা দাবি জানায় পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় বুধবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। 6 দফা দাবিতে কাফন মিছিল হয়েছে ফেনীতেও। দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মাথায় কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীরা মিছিল করে। পরে সদর হাসপাতাল মোড়ে শেষ হয় মিছিলটি। এছাড়া রংপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় কাফন মিছিল হয়েছে। গত দুদিন সারা দেশে সড়ক, মহাসড়ক ও রেল অবরোধ করে আন্দোলনকারীরা। ফিলিস্তিনে গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস এবং মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দল। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উত্তর গেটে হয় এই কর্মসূচি। মুসলিমদের ওপর বর্বর হামলার প্রতিবাদে ইসরায়েল এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় তারা নেতানিয়াহুর বিচার দাবি করেন। ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রীর কঠোর নিন্দা জানানো হয় সমাবেশে। বিশ্বের সকল মুসলিম দেশকে ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর ঘুরে বায়তুল মোকাররমের সামনে শেষ হয়। এদিকে কার্যক্রম ঘিরে
বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুসলমানরা মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের কর্মসূচি দিবে। পশ্চিমবঙ্গ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার এ বিষয়ে লিখিত বিবৃতি দিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে ঢাকার মন্তব্য প্রত্যাখ্যান করেছে দিল্লি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি থেকে মনোযোগ সরানোর চেষ্টা করা হচ্ছে, এমন দাবিও করেন রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেন, অযৌক্তিক মন্তব্য না করে বাংলাদেশের উচিত নিজ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেয়া। সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়ায় সহিংসতা। গেল বৃহস্পতিবার মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায়। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়ানোর চেষ্টার প্রতিবাদ জানিয়ে গতকাল ভারত সরকারকে প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে ৭১-এর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা, সম্পদ ফেরত সহ পাকিস্তানের সাথে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোর সাথে সমানতালে বর্তমান বাস্তবতায় বাণিজ্য, প্রতিরক্ষা, বিনিয়োগ, ভূ রাজনীতিকে গুরুত্ব দেওয়া দরকার। ১.৫ দশক পর দুদেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকে বাংলাদেশ কি পেল তার সোজাসাপটা উত্তর না থাকলেও দুদেশের স্থবির সম্পর্কে যে গতি এসেছে সেটি পরিষ্কার। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এমনটাই জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বদ্ধ দুয়ার খুলতে শুরু করে। পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়ে হয় দ্বিগুণ। করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় ফের। দুদেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশে আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার তার সাথে বৈঠকে কি পেল বাংলাদেশ, সেটি এখন প্রশ্ন। একটা গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে আমাদের দীর্ঘ ১৫ বছর একটা কূটনৈতিক স্থবিরতা ছিল, সেই স্থবিরতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ৭১-এর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা, ক্ষতিপূরণ, ন্যায্যতায় সম্পদ ফেরত, এগুলো ঐতিহাসিক অমীমাংসিত বিষয়। বাংলাদেশের পাওনা অর্থ ফেরত দিতে এই মুহূর্তে পাকিস্তানের রিজার্ভের ১/৩ খরচ করতে হবে। এমন বাস্তবতায় কতটা এগুবে সম্পর্ক? ক্ষতিপূরণের বিষয়টি, বিশেষ করে তার অ্যামাউন্টটা, এইখানে এটা অতটা গুরুত্বপূর্ণ না। প্রথম গুরুত্বপূর্ণ হলো যে কাজটা আমাদের ৫৪ বছর আগে করা উচিত ছিল। কারণ পাকিস্তান তো পরাজিত শক্তি ছিল, তারা সারেন্ডার করেছে। ওই সারেন্ডারের টার্মসের মধ্যেই আমরা ক্ষমা চাওয়ার বিষয়টি, ক্ষতিপূরণের বিষয়গুলো উল্লেখ করতে পারতাম। এখন পাকিস্তানের পক্ষে প্রথম কাজ হতে পারে যে তারা এটা স্বীকার করা, যে তারা বাংলাদেশে যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের কারণে বাংলাদেশে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন, একাধিক অমীমাংসিত বিষয় থাকলেও দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বর্তমান সম্ভাবনাগুলোর উপর জোর দিতে হবে। এখন অমীমাংসিত বিষয় সামনে নিয়ে আসলে তখন হয় কি, সাধারণভাবে যে সমস্ত বিষয় আমাদের এই মুহূর্তে অগ্রগতি হতে পারে, আমরা মিউচুয়ালি একটা বেনিফিশিয়াল জায়গায় যেতে পারি। অমীমাংসিত বিষয়গুলি একটা ফোল্ডারে রাখতে পারে, কিন্তু সম্ভাবনার দিকগুলো নিয়ে আপনি সামনে এগোতে পারেন। যখনই দুটো দেশ দেখবে যে তারা পারস্পরিকভাবে লাভবান হচ্ছে, তখনই কেউই চাইবে না যে অতীতের একটা অমীমাংসিত বিষয় রেখে দেওয়ার জন্য। আমনা বালুচের সফরের সপ্তাহখানেক ব্যবধানে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি একই সাথে দেশটির উপপ্রধানমন্ত্রীও। আপাতত এমন কূটনৈতিক অগ্রগতিকে পুঁজি করে এগুতে হবে বাংলাদেশকে। এগুলো ঐতিহাসিক সমস্যা, এগুলোর সমাধান হয়তো একবারে হবে না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি এখন আরেকটা বড় চিন্তা। তারা কোনো সরকার নয়, তাই তাদের সাথে সরাসরি আলোচনাও করতে পারছে না বাংলাদেশ, আবার তাদেরকে এড়ানোও যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাই অন্যান্য বড় দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ দেওয়ার তাগিদ দিতে হবে। মার্কিন প্রতিনিধিদের এসব বিষয়ে জানিয়েছে বাংলাদেশ। ফরেন সার্ভিস দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সার্ভিস একাডেমিতে বর্তমান ও সাবেক কূটনীতিকদের নিয়ে আয়োজন করা হয় এক মিলন মেলার।
অনুষ্ঠানে বক্তব্যের সময় পররাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা করেন প্রবাসী কর্মীদের বিদেশ গিয়ে কেন সমস্যায় পড়তে হয়। মন্তব্য করেন সেসব সমস্যার চাপ এসে পড়ে দূতাবাসগুলোতে। আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যার সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? কাজে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকেই শুরু করতে হবে, এটা আমি ইমপ্রেস করার চেষ্টা করছি। সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনায় দুটি বিষয় প্রাধান্য পেয়েছে বলে জানান উপদেষ্টা। একটি মার্কিন নতুন শুল্ক নীতি এবং অপরটি রোহিঙ্গা প্রত্যাবাসন। তবে রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মি নতুন বাস্তবতা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না, এটা আমি খুব শক্তভাবে বলেছি। এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে। ফরেন সার্ভিস দিবসের কর্মসূচিতে নবীন ও বর্তমান কূটনীতিকদের বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে আরও উজ্জ্বল করতে সর্বোচ্চ চেষ্টার তাগিদ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা একমত না হলেও নির্বাচনের জন্য ডিসেম্বরকেই আদর্শ মনে করে বিএনপি। ঋতু পরিবর্তন, রমজান, ঈদ মিলিয়ে আগামী ফেব্রুয়ারির পর নির্বাচন করার বাস্তবতা দেখছে না দলটি। রোডম্যাপ না পেলেও এখনই কোনো কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি। স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে এগোবে দলটি। আরিফিন শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে যৌক্তিক সময় নির্বাচনের কথা বলে আসছে বিএনপি। এক পর্যায়ে সরকারও জানায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট। আরও সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা। জোর দিয়েছেন ডিসেম্বরের মাসে ভোটের জন্য। বোঝাতে চেয়েছেন নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট তত বাড়বে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। ভোটের রোডম্যাপ না পেলেও বিএনপি নেতারা মনে করেন ডিসেম্বরে উপযুক্ত সময়। তাছাড়া নির্বাচিত সরকারের বিকল্প নেই। ওনাকে বলেছি যে আপনাকে রুটম্যাপ দেয়, অ্যাটলিস্ট ইলেকশনটা জুন মাসের মধ্যে করবে, কিন্তু রুটম্যাপ তো থাকতে হবে একটা। তো আমরা রুটম্যাপ চাচ্ছি, এক্ষুনি রুটম্যাপ চাচ্ছিলাম, উনি সেটা দিতে রাজি হন নাই, সেই জন্য স্যাটিসফাইড না। ঈদ আছে, পরব আছে, রোজা আছে, কোরবানি ঈদ আছে, এগুলোর মধ্যে নির্বাচন কেমন হবে? সেই জন্য ডিসেম্বর ইজ দ্য আইডিয়াল টাইম। সারা বিশ্ব যেখানে গণতন্ত্রের দিকে ঝুঁকে আছে, সেখানে অগণতান্ত্রিক একটা দেশ টিকে থাকা কি ঠিক? এটা ঠিক না। তো সেক্ষেত্রে এই দাবিটাকে নতুন কোনো দাবি না, এটা আমাদের পূর্ণ দাবি। জুন মাস এমন একটা সময়, যে সময় নির্বাচনের সময়ও না, নির্বাচনের মাসও না, বর্ষাকাল। ভোটের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে একমত না হলেও এখনই মাঠ পর্যায়ে কর্মসূচিতে যেতে আগ্রহী নয় দলটি। সামনে কোরবানি ঈদ ও বর্ষা মৌসুম, তাই ঘরোয়া আয়োজন থেকে রোডম্যাপের জন্য চাপ বাড়ানো হতে পারে। আমাদের দলটা একটা পলিটিক্যাল পার্টি, তো তার কোনো ডিসিপ্লিন আছে, তো জানতে পারবো তোমরা। আমরা তো আন্ডারগ্রাউন্ড পার্টি না, আমরা তো ওপেন পার্টি, আমরা জানাবো। নির্বাচন নিয়ে সরকার এখনও প্রস্তুত নয়। যমুনায় বৈঠকের পর এমন উপলব্ধি বিএনপি নেতাদের। সরাসরি না বললেও একটি অশুভ শক্তি অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখতে সক্রিয় বলে সন্দেহ আছে বিএনপিতে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকতে চায় অন্যভাবে, সে এখানে ফ্যাসিবাদের দোসররা অনেক রকমের সুযোগ নিতে পারে, অগণতান্ত্রিক শক্তির উদয় হতে পারে। তাতে করে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা জলাঞ্জলি যাবে, সেটা আমরা হতে দিতে চাই না। যত দেরি হবে তত পানি ঘোলা হবে, এবং পানি ঘোলা হলে যারা পতিত শক্তি যারা আছে তারা নানান ভাবে খেলা শুরু করবে আর কি। রোডম্যাপ ইস্যুতে আগামী সপ্তাহ থেকে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে মতবিনিময় শুরু করতে পারে বিএনপি। Until unless we sit in standing committee meeting. আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থার স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাসনাত। গত 15 এপ্রিল আরেক পোস্টে হাসনাত লেখেন, যেদিন থেকে আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করেন তিনি। বর্তমান সংবিধানের অধীনে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকার বৈধ নয়, এই মন্তব্য করেছেন চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার। তবে এই সরকারের প্রতি বরাবরই তার সমর্থন থাকবে জানান তিনি। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সংবিধান ও সরকারের বিষয়ে এসব মন্তব্য করেন ফরহাদ মজহার। তিনি বলেন, অবশেষে গণঅভ্যুত্থানকে বিপ্লব বলা উচিত নয়, কারণ বিপ্লব সংগঠিত হলে পুরাতন কোনো নিয়ম নীতির ধারাবাহিকতা বজায় থাকে না। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংস্কৃতিক জাগরণের উপরও জোর দেন তিনি। তৌহিদি জনতা বা চেতনার নামে আল্লাহর কোনো সৃষ্টিকে দূরে সরিয়ে রাখা উচিত নয় জানান তিনি। এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের আমার আপনার সকলের এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় নাই। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি। ভিডিও ভাইরাল হওয়া রাজধানীর মিরপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইকাণ্ডের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে ইমরান হোসেন শাকিলকে গ্রেফতার করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, বাকিদেরও ধরতে অভিযান চলমান। বুধবার ভোর 4:30 গাড়ি থেকে নেমে রিকশা যোগে বাসায় যাচ্ছিলেন দুই ভাই বোন। হঠাৎই তাদের ঘিরে ফেলে মোটরসাইকেল আরোহী 3 ছিনতাইকারী। গলায় চাপাতি ধরে সর্বস্ব ছিনিয়ে পালিয়ে যায়। আশপাশে 2-1 বেসরকারি নিরাপত্তা কর্মী থাকলেও কেউ এগিয়ে আসার সাহস করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছিনতাইয়ের সেই ভিডিও। মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। গ্রেফতার করা হয় চক্রের এক সদস্যকে। উদ্ধার করা হয় ছিনতাই ব্যবহৃত চাপাতি মোটরসাইকেল। গ্রেফতারকৃত শাকিল পেশাদার ছিনতাইকারী বলে জানায় পুলিশ। প্রত্যক্ষভাবে জড়িত এবং মূল আসামি আমরা শাকিলকে, ইমরান খান সাকিব ওরফে শাকিলকে আমরা গ্রেপ্তার করি। যেহেতু তাদের চুরি মাদকসহ একাধিক মামলা আছে তাদের নামে, অতএব তাদেরকে বলা যায় যে তারা এই ধরনের কাজের সাথে তারা যুক্ত। মিরপুরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী সহ নানা অপরাধীদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। তাদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হয়েছে বলে জানান এ কর্মকর্তা। আমাদেরও গোচরবিদ্ধ হয়েছে। আমরা কিন্তু এই বিষয়গুলো আপনি দেখবেন কাপরুল এলাকায় বলেন, বাসানটেক এলাকায় বলেন, বা ইয়েতে বলেন আমাদের পল্লবী এলাকায় বিভিন্ন নামে বিভিন্নভাবে কিন্তু তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু আমরা কিন্তু এটার মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যৌথভাবে বিভিন্ন সময় আমরা যৌথভাবে কিন্তু আমরা এই কাজগুলো করছি যেন কোনোভাবে এগুলা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সম্প্রতি শাহালি থানা এলাকায় গোলাগুলির ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ঠিক কি কারণে শিশুর দুটিকে হত্যা করা হয়েছে, কে বা কারা যুক্ত, এর সঙ্গে আপনার কাছে কি তথ্য আছে? তাজদিন, আসলে এখানে তারা 4 তলা বিশিষ্ট একটি দোতলায় তারা মূলত ভাড়া থাকতো। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আসলে উৎসমুখর মানুষ কিন্তু আসলে সকলেই কিন্তু একইভাবে তারা জানতে আসলে যে আসলে কিভাবে এই 2 শিশুকে আসলে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু একে অপরে জানার চেষ্টা করছে। এখানে পুলিশ তদন্ত করছে। কিছুক্ষণ আগে 2 জনের নিথুর দেহ আসলে উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ ময়নাতদন্তের জন্য আসলে তার সেই 2 লাশ আসলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তবে
পুলিশ এবং স্থানীয় আমরা একাধিক বাসা ভাড়াটিয়ার সাথে কথা বলেছি, যে মার সাথে কথা বলার চেষ্টা করছি, বাবার কথা বলছি এবং চাচার সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি যে মা পাশের এক রুমে ছিল এবং দরজাটা খোলা ছিল। সেখানে আসলে কে বা কাহারা আসলে তাকে বটি দিয়ে কুপিয়ে এলোপাতারি কুপিয়ে আসলে দুজন শিশু অর্থাৎ একজন মেয়ে একজন ছেলে সন্তান দুজনকে আসলে কুপিয়ে এই বাসার যে ফ্লোর সেখানে আসলে রক্তাক্ত করে অবস্থা কিন্তু আসলে ফেলে যায়। এরপরে কিন্তু প্রথম কিন্তু আসলে বাচ্চার যে মা সেই কিন্তু মূলত প্রথম দেখে তা পার্শ্ববর্তী কয়েকজন ভাড়াটিয়া এবং তার স্বামীকে আসলে ফোন দেয়। এরপরে তাৎক্ষণিকভাবে সেটি খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং সবচেয়ে যে বিষয়টি সেটি হচ্ছে যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ যে বিষয়টি বলছে যে খুব দ্রুতই আসলে এই যে ঘটনাটি এই নির্মম ঘটনার আসলে উদ্ঘাটন করা সম্ভব হবে। কিছুক্ষণ পরে সেটি আমরা জানতে পারবো। টঙ্গী থানা পুলিশ বলছে যে যেহেতু এখন একটি ঘটনা ঘটেছে সে বিষয়টা আসলে সিসি ক্যামেরা দেখেই মূলত সেটি তদন্ত করে আসলে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু পুলিশ বলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য যে নিহত যে মা তাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে, হয়তোবা সেটি কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো যে এই নিহতর কারণ বা কে বা এখানে জড়িত রয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ পলাশ। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরেই ট্রাক পিকআপের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। শুক্রবার ভোররাতে উপজেলার বাখরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পিকআপটি মুন্সিগঞ্জ থেকে হবিগঞ্জে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় পিকআপের। ঘটনাস্থলেই মারা যান পিকআপের আরোহী নবীগঞ্জের মোস্তাকিম আক্তার, আয়েশা বেগম ও হাফিজুর রহমান এবং হেলপার মুন্সিগঞ্জের রহিম মিয়া। আহত 5 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। ট্রাক ও পিকআপটি জব্দ করেছে পুলিশ। আমার আত্মীয় মারা গেছেন মাধবপুরে, উনি কাম করতেন বিলটে ঢাকা। আমরা শূন্য আইছি ওরাকে শাস্তার মধ্যে তুলিয়া দিছে স্বামী, মানে সবাই যে লোকের কাছে গেছে লোকে তাকিয়া সবগুলি মানুষ তুলিয়া দিছে, তুলিয়া দিয়ে বলা হচ্ছে বাড়িতে যাও। এর মধ্যে মানে মাধব দিন এখন কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জন হলো একই পরিবারের আর একজনের পিকআপের হেল্পার। ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ 2 যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায় দুপুরে একটি দ্রুতগতির মাইক্রোবাস নন্দীবাড়ি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত 4 জনকে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত 2 জন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় দিবাগত রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত 1 জন। এছাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে আহত হয়েছেন আরও 2 জন। এদিকে চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেছে ভ্যানের 2 আরোহীর। ভোরে সদর উপজেলার 9 মাইল বাজার এলাকায় হয় এই দুর্ঘটনা। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সকালে শহরের মধুপুর ও গিরিফুল এলাকায় যৌথভাবে অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। অপহৃতরা উদ্ধার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই অভিযান। 16 এপ্রিল বৈশাখীর শেষে ফেরার পথে গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে 5 শিক্ষার্থীকে অপহরণ করা হয়। তারা হলেন অলগ্রিন ত্রিপুরা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, রেশন চাকমা ও লং ইম্ব। তারা সবাই 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহৃত অপরজন শিক্ষার্থীদের বহনকারী টমটম চালক। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিনুর ইসলামের মরদেহ হস্তান্তরের পর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। স্বজনরা জানায় সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে হাসিনুরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। পরে টেনে হিঁচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে। বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের মরদেহ ফেরতের অপেক্ষায় ছিলেন স্বজনরা। বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে তার কফিনবন্দি মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তারা।
স্বজনরা জানান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি গ্রামের হাসিনুর ইসলাম কর্মসূত্রে কখনো রাজধানী কখনো বা কুমিল্লায় থাকতেন। কয়েকদিন আগে বাড়িতে আসেন তিনি। বুধবার দুপুরের দিকে গরুকে খাওয়ানোর জন্য সিঙ্গিমারি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি টহল দল বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে টেনে হিচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে। পরে হাসিনুরের মৃত্যুর খবর পায় পরিবার। 4-5 দিন আগে বাড়িতে আসে গরুর ঘাসের জন্য, সে নদীর পাড়ে যায়। ওখান থেকে তাকে ভারতীয় বিএসএফ সন্দেহমূলকভাবে তাকে ধরে নিয়ে যায় এবং ওখানে গুলি করে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। পরে বৃহস্পতিবার রাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে খারিজা জোংরা সীমান্তের কাছে বাংলাদেশ পুলিশের কাছে হাসিনুরের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তারা নৃশংসভাবে হত্যা করেছে, তারপরে এই লাশ নিয়েও তারা অমানবিক কাজ করেছে। রাতেই জানাজার পর হাসিনুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। দুর্নীতি অনিয়ম বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সামগ্রিক চিত্রেরই অংশ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সকালে মেহেরপুরে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় বিষয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় মনির হায়দার বলেন, অন্য খাতের পাশাপাশি স্বাস্থ্যেও দুর্নীতি অনিয়মের বদনাম আছে, এগুলোকে রাজনৈতিকভাবেও পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মনির হায়দার বলেন, সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই গণতন্ত্রের প্রধান লক্ষ্য। আজকে যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে কথা হচ্ছে, এগুলোর জন্য স্বাস্থ্য খাত ম্যানেজমেন্টে যারা আছেন তাদের দায় দায়িত্ব কতটুকু, তার চাইতে বড় হলো যে রাজনৈতিকভাবে এগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সিভিলাইজড ওয়ার্ল্ড, যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয়, তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে গণতন্ত্রে প্রবেশের দরজা হিসাবে, আর গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। গোষ্ঠীগত বিরোধের জেরে কিশোরগঞ্জের ভৈরবে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত অন্তত 15 জন। সকালে উপজেলার সুলেমানপুর ও ভবানীপুর গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। পুলিশ জানায়, মৌটুপি গ্রামের 2 গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধ ছড়িয়ে পড়ে ভবানীপুর গ্রামের বধূ গোষ্ঠীর বাদশা মিয়ার সাথে সুলেমানপুরের ময়দার গোষ্ঠীর মিজান মিয়ার মধ্যে। গতরাতে মিজান মিয়ার ওপর হামলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। এরই জেরে সকালে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। নিহত হন সেই মিজান মিয়া। যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরগুনার তালতলী উপজেলার লাউপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় 2 জন আহত হয়েছেন। ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, সর্বোচ্চ আদালতের রায়ের পরও তার জমি দখলের চেষ্টা করছে মমিন, মাসুম বিল্লাহ ও সেন্টু গংরা। হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন নুরুল ইসলাম। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। স্থানীয় প্রশাসন এমনকি গ্রাম্য সালিশেও একাধিকবার মীমাংসা হয়েছে, আছে সর্বোচ্চ আদালতের রায়। তারপরও জমি ছিনিয়ে নিতে বারবার এমন হামলার শিকার হতে হচ্ছে প্রবাস ফেরত নুরুল ইসলামকে। ঝরেছে রক্ত। মামলার বাদী নুরুল ইসলাম তার মাছের ঘের দখল করতে দীর্ঘদিন ধরেই সক্রিয় একটি চক্র। শুক্রবার সকালে নিজ জমিতে গেলে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হামলা হয় তার উপর। হামলায় নেতৃত্ব দেয় সেন্টু খাঁ, ইউনুস মোল্লা, হানিফ মোল্লা, মজিদ মোল্লা, নজরুল মোল্লা, সোহেল, জুয়েল, হাসান ও সোবাহান। এ সময় নুরুল ইসলামকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন স্থানীয় যুবক পারভেজ। আমার ঘেরে মাছ লুট করতেছে এ কথা শুনে আমি আমার ঘেরে একা গিয়েছি। আমি যাওয়ার পরে আমাকে হত্যার চেষ্টা জন্য আমাকে মায়ের পিঠ কোপা মাথায় আঘাত করেছে, কোপ দিয়েছে। মোল্লা গং লুট করতেছে, তারপর রসলাম সাহেব বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে তারে কোপ ছাড়ছে। আমি ওখান থেকে আসতেছি, আসার পরে আমি ওদেরকে বলতেছি যে একটা লোকের এইভাবে কেন নির্মমভাবে মারতেছো, বলার বান্নাই সে আমাকেও কোপ ছাড়ছে। পৈতৃক ও ক্রয় সূত্রে নুরুল ইসলামের মালিকানায় প্রায় 20 একর জমি। এই জমিতে চাষাবাদ করেন তিনি। এক দাগের এই জমি দখলে নিতে হামলা চালায় সেন্টু খাঁ, হানিফ মোল্লা, সোবাহান এবং মমিন। স্বজন ও প্রতিবেশীরা জানায়, হামলার নেতৃত্বে ছিলেন মাসুম বিল্লাহ, আহসান হাওলাদার ও মমিন হাওলাদার।
আহতদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অভিযোগের পর তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, নুরুল ইসলামের সন্তানরা গ্রামে থাকে না, এই সুযোগে তার জমিতে বারবার হামলা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আয়োজিত হলো মিডিয়া সামিট 2025, যার যৌথ উদ্যোক্তা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সেন্টার ফর অ্যাডভান্সড মিডিয়া এডুকেশন। অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 4 শতাধিক শিক্ষার্থী। আলোচকদের বক্তব্যে উঠে আসে গণমাধ্যমের প্রতি হতাশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জের কথা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সেন্টার ফর অ্যাডভান্সড মিডিয়া এডুকেশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মিডিয়া সামিট। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এই সামিটে। দিনব্যাপী আয়োজনে প্রথম পর্বে সামিটের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ। বক্তব্যে তিনি বলেন, আগে ক্ষমতাকে প্রশ্ন করলে ট্যাগ লাগানো হতো, এখনো হয়। সাংবাদিকরা আগেও বিরোধী পক্ষ ছিল, এখনো বিরোধী পক্ষ। সাংবাদিকরা কখনোই ক্ষমতার পক্ষে কথা বলবে না। সত্যকে ধারণ করতে আহ্বান জানান ফাহিম আহমেদ। যখন আপনি পাওয়ারকে প্রশ্ন করবেন, আপনি যখন এখনকার অনিয়ম কিংবা অসংলগ্নতাকে প্রশ্ন করবেন, তখনও আপনাকে আবার ট্যাগ লাগানোর চেষ্টা করবে এবং করছে। অলরেডি আমাকে ট্যাগ লাগানো শুরু হয়েছে, আমি তাহলে কার? এটাই সাংবাদিকতা। আমি মনে করি আগেও বলতো, আগেও সরকারের পক্ষের লোকজন মনে করতো বিরোধী পক্ষ, এখনও মনে করে বিরোধী পক্ষ। সাংবাদিকরা কখনোই স্টাবলিশমেন্টের পক্ষে কথা বলবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের আলোচনায় উঠে আসে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মানদণ্ড ও দলীয় প্রভাব থেকে গণমাধ্যমকে মুক্ত রাখার প্রসঙ্গ। যে স্কিল আছে, নিজের প্রফেশনে দক্ষতা অর্জন করেছে, সেরকম একজন ব্যক্তি কোন প্রফেশনে বেকার আছে, কোন প্রফেশনে ছোট আছে, কাজ পায়নি বা খারাপ অবস্থা আছে, দেখবেন একজনও নাই। এবং সত্য প্রতিষ্ঠায় যদি আপনি ভূমিকা পালন করেন, তাহলে আপনার এই সত্য দেখে অনেক মানুষ তার নিজের জীবনকে পরিবর্তন করে। আয়োজকদের আশা, দক্ষ গণমাধ্যম কর্মী তৈরিতে বিভিন্ন প্রতিবন্ধকতার সমাধান হবে এই সামিটের মধ্য দিয়ে। এ সময় জুলাই গণ অভ্যুত্থান সহ সবসময় যমুনা টেলিভিশনের সত্যের পক্ষে থাকায় প্রশংসা করেন আয়োজকরা। সাংবাদিকদের সুরক্ষা নিজেদেরকে আমাদের অনেকটা নিশ্চিত করতে হবে। অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট 2025। সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। বেলা 11টায় মঞ্চে শুরু হয় মূল অনুষ্ঠান। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর ফারহান আজ ফিরোজ বলেন, এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন শেষে প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর মানেই বিশ্ববিদ্যালয়ের গৌরব। মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী। আমাদের অ্যালামনাইরা আমাদের সাথে আরো বেশি যোগাযোগ করুক, আমাদের ক্যাম্পাসে আসুক, আমাদের সাথে বিভিন্ন প্রজেক্টে ইনভলভ হোক, বা এমনি জাস্ট ক্যাম্পাসে এসে আমাদের যে কারেন্ট স্টুডেন্টস আছে, আমাদের যে ফ্যাকাল্টিরা আছে, ওদের সাথে একটু যোগাযোগটা যেন ওরা বাড়াতে পারে, এটা আমরা চাচ্ছি। গাজায় সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার 1 মাস পূর্ণ হলো আজ। এই 30 দিনের ব্যবধানে তেল আবিবের বর্বরতায় প্রাণ গেছে প্রায় 1700 ফিলিস্তিনির। গেল 24 ঘণ্টাতে প্রাণ হারিয়েছেন 32 জন, যাদের মধ্যে এক পরিবারের 15 জনই তাঁবুতে থাকাকালীন হামলার শিকার হন। উপত্যকায় আবাসিক স্থাপনা বলতে তেমন কিছুই আর অবশিষ্ট নেই। তাই শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে এখন নিরন্তর হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার ভোরের আলো ফোঁটার আগেই উত্তর ও দক্ষিণ গাজায় বোমা হামলা চালায় আইডিএফ। প্রাণ যায় কমপক্ষে 18 জনের। এরই মাঝে উপত্যকায় কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। দেশের পথে মজুতকৃত ত্রাণ। গাজায় 1.5 বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে এ যাবৎ মৃত্যুর মুখ দেখেছে 51,000 ফিলিস্তিনি।
আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার ব্যালিস্টিক মিসাইল ছোড়ে বিদ্রোহীরা। হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে একাধিক মিসাইল ছোড়া হয়, যদিও তা সফলভাবে প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী। হামলার জেরে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে বেজে ওঠে সতর্কতা সাইরেন, ফলে ছড়ায় আতঙ্ক। তবে হামলার ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গেল 18 মার্চ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে 20টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে হুতি।